আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। বাংলাদেশে একের পর এক আগুন লাগার ঘটনা ঘটছে। প্রথমে গাজীপুর, তারপর মিরপুর, তারপর চট্টগ্রামের ইপিজেড, এবার বাংলাদেশের সবচেয়ে বড় বা প্রধান বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আজ সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের একটি প্রশ্ন, প্রতিদিন একটি ঘটনা ঘটছে। প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে আগুন লাগছে, এটা দুর্ঘটনা নাকি স্যাবোটাজ, নাকি এটা নেপথ্যে কেউ আছে? অনেকগুলো তথ্য উঠে এসছে বিভিন্ন সূত্র ধরে। দর্শক, এই বিষয়ে আলোচনা করব। শেষে আফগান পাকিস্তানের সর্বশেষ আপডেটটাও জানাবো আজকের লাইভ সেশনে। প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই বিমানবন্দর, তারপর আমি বিশ্লেষণে আসছি। আগুনের ঘটনায়, অর্থাৎ শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনায় 6 ঘন্টা পর আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে। রাত 9টা 6 মিনিটে প্রথম ফ্লাইট ছেড়েছে বলে বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস.এম. রাকিব সামাদ জানিয়েছেন। এদিকে বিমান উপদেষ্টা নিজেই বিমানবন্দরে অবস্থান করে সমগ্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন এবং তিনি বলেছেন আগুন সম্পূর্ণ নিভে গেছে, তাই আমরা স্বাভাবিক কার্যক্রম শুরু করতে যাচ্ছি এবং বিমান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকল ব্যবস্থাপনা বা সকল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেখানে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই ঘটনায় কোনো নিহতের ঘটনা ঘটেনি। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু করা হবে। অগ্নিকাণ্ডের উৎস শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। গেল এই বিষয়টি। এদিকে বাংলাদেশের সবচেয়ে বড় বা জনপ্রিয় দল বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান স্পষ্ট বলেছেন বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ঘটনার পূর্ণাঙ্গ স্বচ্ছ তদন্তের দাবি রাখেন। তারেক রহমান বলছেন, এই অগ্নিকাণ্ডের ঘটনার কারণ উদ্ঘাটনে একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ কমিটি তিনি দেখতে চান। এটা দুর্ঘটনা নাকি এই ঘটনা ঘটানো হয়েছে শত্রুতার কারণে, সেই বিষয়টিও তিনি সরকারের কাছে দাবি জানিয়েছেন। এখন প্রশ্ন হলো, এই ঘটনার নেপথ্যে কারা? এদিকে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ওয়াজি মিজানুর রহমান আজহারি বলেছেন, শাহজালালে আগুনের ঘটনা অব্যবস্থাপনা নাকি ষড়যন্ত্র? এই প্রশ্নটি তার পক্ষ থেকেও আসছে। দর্শক, আমরা তারেক রহমানের কথাটি আরেকবার একটু আপনাদের পড়ে শোনাতে চাই। একটা বিষয় আসলে আমাদের একটু সবার নজরে আনা খুব জরুরি। আমি মনে করি যে বিমানবন্দরের যে স্থানটিতে আগুন লেগেছে, কার্গো মানে যেখানে মালামাল রাখা হয় সে অঞ্চলটিতে, কার্গো পয়েন্টে, এবং সেখানে ইম্পোর্টের মালগুলো পুড়ে গেছে। কয়েকটি প্রশ্ন সিগনিফিকেন্ট। এক, বাংলাদেশে ইম্পোর্ট ডিপার্টমেন্ট তারা বিশাল অঙ্কের ক্ষতির মুখে পড়েছে। এতে করে লাভ কার? প্রতিবেশী যে দেশটির দিকে আমাদের ইঙ্গিত, অর্থাৎ আমরা মুখে বলি আর না বলি, আমরা আমাদের টার্গেট মোটামুটি বুঝি যে এই দেশের সাথে কাদের শত্রুতা সবচেয়ে বেশি, এবং তখনই আমরা বুঝতে পারি যে আসলে আমাদেরকে বা বাংলাদেশকে কারা বড় রকম ক্ষতিগ্রস্ত করতে চায়। সেখান থেকে আমরা মোটামুটি বলতে পারি। প্রিয় দর্শক, বাংলাদেশ বিমানের একজন পাইলট, এক্স পাইলট, তিনি লন্ডনে অবস্থান করছেন। তার সাথে বা তার বক্তব্য যেটা পেলাম, তিনি এই ঘটনার জন্য বেশ সন্দেহ পোষণ করে বলছেন যে বাংলাদেশের শত্রুরা এই ঘটনা ঘটাতে পারে। তিনি বলছেন এই তদন্ত কমিটি আদৌ সত্য তদন্ত রিপোর্ট প্রকাশ করতে পারবে না। বাংলাদেশে আজ পর্যন্ত যতগুলো আগুনের ঘটনা ঘটেছে, শেষ পর্যন্ত আমরা কেউ কখনো সেই ঘটনার আসল কারণ আজও জানিনি, এবং যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে শেষ পর্যন্ত বাটি চালান দিয়েও সেই তদন্ত কমিটির ব্যক্তিদের আমরা এক প্রকার বলতে পারি যে আর দেখিনি, বা তাদের পর্দার অন্তরালে তারা স্থায়ীভাবে হারিয়ে গেছে।
প্রফেসর ইউনূস সরকারের কিছু ব্যর্থতা নিয়ে আমাদের আসলে কথা বলা খুব জরুরি। সেটা হলো, প্রফেসর ইউনূস ক্ষমতায় বসার পর তিনি মানুষের এত পরিমাণ সাপোর্ট পেয়েছেন, বাংলাদেশের ইতিহাসে এত সাপোর্ট কোনো ব্যক্তি পাননি যেটি ইউনূস পেয়েছিলেন। কারণ প্রত্যেকটা দল সম্মত হয়ে তাকে বসিয়েছিলেন এই পদটিতে। দুঃখজনক হলেও সত্য যে প্রফেসর ইউনূস তিনি ক্ষমতায় বসার পর তার আদমরা, তার কি বলবো, কমন জেন্ডার, প্রফেসর ইউনূসের কি বলবো অযোগ্য উপদেষ্টা, তারা যে পদগুলোতে বসছেন কার্যত তারা কোনো বড় রকম রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে পারেনি। যেসব আমলারা গুরুত্বপূর্ণ চেয়ারে বসে আছেন আওয়ামী লীগের রেজিমে, যারা আওয়ামী লীগের সুবিধাভোগী বা আওয়ামী লীগের পক্ষের লোক, তাদেরকে শুধু এই টেবিল থেকে ওই টেবিল, ওই টেবিল থেকে এই টেবিল করা হয়েছে। বাংলাদেশের সবচেয়ে সেন্সিটিভ জোনগুলোতে এখন আওয়ামী রেজিমের লোক বসে আছে। যে হাসিনা দিল্লিতে আশ্রয় নিয়েছেন এবং বাংলাদেশকে, যে দেশটি সবচেয়ে বড় এই মুহূর্তে শত্রু মনে করছে বা বাংলাদেশকে বড় রকম শাস্তি দিতে চাচ্ছে যে দেশটি, সেই দেশটির এজেন্সির লোকেরা বাংলাদেশের পরতে পরতে এখনো রয়ে গেছে। বাংলাদেশের গণমাধ্যমগুলো একটা বড় স্যাবোটাজের অপেক্ষায় আছে, অর্থাৎ প্রত্যেকটা টেলিভিশন সেভাবেই রয়েছে। কিছু স্টাফ চেঞ্জ হয়েছে, কিছু নিউজ ডিপার্টমেন্টের ব্যক্তি চেঞ্জ হয়েছে, পুরো মালিকানা, পুরো সেট আপ রয়ে গেছে। আজকে যদি হাসিনা কোনো একটি বিশেষ ঘোষণা দেয়, সেটা এই রাষ্ট্রের বিরুদ্ধে যদি যায়, প্রত্যেকটা গণমাধ্যম একসাথে দেবে এবং সেই দিনটা হবে বাংলাদেশে হাসিনার আগমন বা একটা বড় ম্যাচাকার প্ল্যান থেকে। প্রফেসর ইউনূস এখন পর্যন্ত বড় রকম কোনো রদ বদল করেননি। পুলিশের একজনকে ভোলা পাঠিয়েছেন, একজনকে কুড়িগ্রাম পাঠিয়েছেন, একজনকে নারায়ণগঞ্জ পাঠিয়েছেন, একজনকে মুন্সিগঞ্জ পাঠিয়েছেন। ব্যক্তিরা তারাই রয়ে গেছে, কিন্তু অদল বদল করেছে। একজনও পুলিশ নিয়োগ দেওয়া হয়নি, কিছু কনস্টেবল ছাড়া। বড় ফ্রেমে পুলিশের মধ্যে রদ বদল এখান থেকে ওখান ছাড়া নতুন করে পুলিশ নিয়োগ দেওয়া হয়নি। সচিবালয় ভয়াবহ অস্থিরতা। সচিবালয়ে আগুন লেগেছে, আপনাদের মনে আছে? কার দফতরে লেগেছিল, সেখানে কার নথি ছিল? বলা হচ্ছে সালমান এফ রহমান এস আলমের যে নথিগুলো লুটপাটের, সেই জোনগুলোতে আগুন লেগেছে। আজ পর্যন্ত সচিবালয়ের আগুনের ঘটনার কারণ জেনেছি, বরং আমাদের ইন্টেলিজেন্স বা যারা আগুন লাগার কারণ তদন্ত টিম গঠন করেছেন, তারা বলেছেন একটা মামুলি কারণ দেখিয়ে তারা এখান থেকে মুক্তি পেয়ে চলে গেছে। আসল কারণ কিন্তু এটা ছিল না, কিন্তু সরকার বলেনি। আচ্ছা, এই সরকার তো আওয়ামী লীগ, বিএনপি, জামাত না, নিরপেক্ষ সরকার। তাদের বলায় ভয়টা কোথায়? চট্টগ্রামে ইপিজেডে আগুন লাগলো, কি রেজাল্ট পেলাম? মিরপুরে, গাজীপুরে, আজকে শাহজালাল বিমানবন্দরে। আজকে যে বিমানবন্দরের কার্গো পয়েন্টে আগুন লেগেছে, ভিলেজে আগুন লেগেছে, কালকে যদি আমাদের কোনো একটা ফ্লাইটে আগুন লাগে, কতগুলো মানুষের জীবন চলে যাবে? পৃথিবীর কোনো ফ্লাইট বাংলাদেশে যদি নিরাপত্তার অভাবে আসা বন্ধ করে দেয়, বাংলাদেশ অচল হয়ে যাবে কিনা? বিদেশি কোনো কোম্পানি বাংলাদেশ যদি এখন বিনিয়োগ বন্ধ করে দেয়, বলেন আপনারা। ইউনূস সরকার যে তদন্ত কমিটি করবে, সেই তদন্ত কমিটি আজও কখনো ইম্পসিবল, কখনো তার সঠিক রিপোর্ট দিতে পারবে না। একটা নতজানু সরকার কখনো শক্তভাবে পদক্ষেপ নিতে পারে না, সিদ্ধান্ত নিতে পারে না। যে সরকার নিজে এক্সিট রুট নিয়ে পালাবার পথ খুঁজছে, সেই সরকার শত্রু যদি মাফিয়া টাইপের হয়, খুব হ্যাবিয়েট হয়, তার বিরুদ্ধে কথা বলতে পারবে? তার নাম প্রকাশ করতে পারবে? পারবে না। ইউনূস সরকারকে আসলে ঘাট ধরে নামিয়ে দেওয়া ছাড়া কোনো পথ নেই। এই নির্লজ্জ লোকটি না কিছু করতে পারছেন, না কোনো পরিবর্তন করছেন। আবার বলছি, ডক্টর ইউনূস, আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সমর্থন পাওয়া একজন ব্যক্তি, কিন্তু আপনি একজন নির্লজ্জ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। কারণ আপনি যে সেট আপ নিয়ে, যে ব্যর্থ উপদেষ্টাদের নিয়ে বসছেন, একজনকেও পরিবর্তন করেননি, হাজার আন্দোলনের পরও করেননি। এবং আপনি যে এনজিওগ্রাম সরকার গঠন করেছেন, জাতি আপনার প্রতি চরম নাখোশ। অথচ প্রথম ঈদে সবাই বলেছে স্যার আরো 5 বছর, এখন সবাই বলে স্যার আর 5 ঘন্টাও না, আপনি বিদায় নেন। এত ব্যর্থতা যে সরকারের, সেই সরকারকে আসলে বসিয়ে রেখে আমরা বাংলাদেশকে আরো ভয়াবহ বিপর্যয়ে ফেলবো।
প্রশ্ন হলো গাজীপুরের পর মিরপুর, মিরপুরের পর চলে গেছে চিটাগং, এরপর শাহজালাল বিমানবন্দর। কালকে কোথায় আগুন লাগবে বলেন? এই আগুন যে লাগবে কালকে পরশু আমরা কিন্তু কনফার্ম লাগবে, লাগানো হবে, কিন্তু আমরা জানবো না। সরকার জানবে, আমাদের এজেন্সি জানবে, আমাদের এনএসআই, ডিজিএফআই। এদের কাজ কি? এদের কাজ হলো কে কার সাথে কথা বলছে অডিও লিক করা। এদের কাজ হলো নিজেদের রাজনৈতিক ব্যক্তিদের চরিত্র হনন করা। এদের কাজ হলো আমাদের গুম খুন ক্রস ফায়ার করা, আমাদের আয়না ঘরে রাখা। আমাদের দেশের গোয়েন্দা বাহিনী তার দেশকে রক্ষায় যেই রিসোর্স ব্যবহার করতে হবে, যে মেধা খাটাতে হবে, যে প্রজ্ঞার পরিচয় দিতে হবে, সেটা ভুলে গেছে। তাদের কথা হলো আমি ওই পদটা চাই, আমার ওই লুটপাটের টাকার ভাগ চাই, আমি ফ্ল্যাট বানাবো, আমি সোফা ফার্নিচার বানাবো, আমি এটা করব। ক্যান্টনমেন্ট দেখেন আমাদের সেনাবাহিনীর, সেদিন দেখলাম ভিডিওতে একটা নিউজে, বাণিজ্য মন্ত্রী গেছেন, আমাদের সেনাবাহিনী এখন ফার্নিচার তৈরি করে ট্যাঙ্ক কামান বাদ দিয়ে। বুঝতে পারছেন আমাদের সেনাবাহিনীকে শেখ হাসিনা কত উন্নত অবস্থায় রেখেছে। আবার সেই শেখ হাসিনা দিল্লি থেকে বলে আমি তো সেনাবাহিনীকে সব দিয়েছি আমি। মাননীয় অবৈধ প্রধানমন্ত্রী, দেশটা তো আপনার নিজের ছিল না। আমার সরকার একটা শব্দ বলতে, যে আমার সরকারের বা আমাদের সরকার, আওয়ামী লীগ সরকার বলতে পারেন। আমি দিয়েছি, আপনি দিয়েছেন কি? আপনার বাবার টাকা দিয়ে কি দিয়েছেন? কয়টা ফাইটার জেট দিয়েছেন? যে ফাইটার কিনছেন আপনি, সে ফাইটার মাইলস্টোনে পড়ে কতগুলো মানুষের প্রাণ গেছে। অকেজো মালগুলো দিয়ে কি করবেন? ভারত থেকে কতগুলো অকেজো ট্রেন আনছেন, কয়দিন পর পর সেগুলো সংস্কার করতে হয়। আপনি তো অন্যকে অবৈধভাবে টিকে থাকার জন্য অন্যদেরকে বিশাল অঙ্কের টাকা দিয়ে, মানে 2 টাকার জিনিস আপনি 2000 টাকা দিয়ে কিনছে, তাদেরকে খুশি করছেন অর্ধেক টাকা, আর অর্ধেক টাকা আপনার নেতা কর্মী নিয়ে আপনার পরিবারের পকেটে ঢুকিয়েছেন। আফসোস যে ইউনূস সরকারের প্রতি মানুষের এত ভালোবাসা, যে ইউনূস সরকারের প্রতি মানুষের এত আশা, সবকিছু উড়ে গেছে, এখন আর কিচ্ছু নেই। এখন আমরা আতঙ্কে আছি কালকে কোথায় আগুন লাগবে, কালকে রাষ্ট্রের কোন গুরুত্বপূর্ণ স্থাপনা আগুন লাগবে। কেউ ঠেকাতে পারবে না, আমাদের এজেন্সি ঘোরার আন্ডাও পারবে না। আমাদের এই অকেজো এজেন্সি দিয়ে শুধু গুম খুন করা যাবে। এদেরকে দিয়ে নিজেদের লোকদের গুম খুন ছাড়া কিচ্ছু করতে পারবে না। আজ পর্যন্ত ধরতে পারছে রয়ের 5টা এজেন্টকে, আইএসএর 10টা এজেন্টকে ধরতে পারছে, শুনছেন? বরং তাদের হয়ে কাজ করে আমাদের এজেন্সি। আমাদের এজেন্সি তাদের টার্গেট হলো বিএনপির সাথে জামাতের ক্লাশ লাগায় দাও, এনসিপির সাথে অমুক দলের ক্লাশ লাগায় দাও, বাংলাদেশে আওয়ামী লীগের ফিরিয়ে আনার পরিস্থিতি তৈরি করে দাও, এবং এই দল ক্লাশ যখন করবে তারা সুবিধা নেবে। আমাদের এজেন্সি না ধরতে পারবে, না আইএসআই ধরতে পারবে, না মোসাদ ধরতে পারবে, না শত্রুর কোনো পরিকল্পনা ব্যর্থ করতে পারবে। লাস্ট 16 বছরে মিথ্যা জঙ্গি নাটকের বাইরে আমরা কি দেখলাম? যে আমাদের নিরাপত্তা বাহিনীর কোনো বড় সফলতা পেয়েছি সেই অর্থে বড় ফ্রেমে পাইনি। মামুনুল হক কোন রিসোর্টে গেছেন তার দ্বিতীয় বউকে নিয়ে, সেটা আমাদের এজেন্সি জানে, বুঝতে পারছেন? কিন্তু আমাদের এজেন্সি জানে না কারা আগুন লাগাতে পারে। আওয়ামী লীগের আমলেও নির্বাচনের আগে, বড় কোনো আন্দোলনের আগে সিরিজ আগুন লাগতো, মনে আছে? এই ভবনে প্রতিদিন আগুন লাগতো, নিমতলিতে, বনানীতে, এখানে সেখানে সিরিজ আগুন লাগছে। শত শত মানুষ মরেছে আওয়ামী লীগের আমলে আগুন লেগে। কোন তদন্তের রিপোর্ট পেয়েছি আমরা? বলেন আপনারা। বিচার হয়েছে? রাষ্ট্রকে বড় রকম বিপদে ফেলতে একটা বড় মানে কি বলবো, শত্রু গ্রুপ লেগে গেছে পেছনে। আগামী নির্বাচনের আগে বাংলাদেশে ভয়াবহ ঘটনা ঘটবে, লিখে রাখেন। শুধু এই মামুলি আগুন না, এটা হলো টেস্ট। এর চেয়ে ভয়াবহ ঘটনা ঘটবে। এমন ঘটনা ঘটতে পারে মেট্রো রেল উপর থেকে পড়ে যাবে, গার্ডার ভেঙে পড়ে যাবে, মানে যে কাজগুলোর কারণে পুরো বাংলাদেশ নড়ে চড়ে উঠবে, এরকম ঘটনা ঘটাবে। কে ঘটাবে? আওয়ামী লীগের পেতত্তারা, যারা এখনো বহাল তবিয়তে পদে বসে আছে। ইউনূস সরকার কাউকে ঠিক মতো সরান নাই, অদল বদল ছাড়া। তাই ইউনূস সরকার এখন পর্যন্ত প্রায় 2 বছর, 1.5 বছর তাদের ক্ষমতার টাইম প্রায় হয়ে গেছে। কি করেছেন বলেন ইউনূস সাহেব? কি করেছেন আপনি রুটিন ওয়ার্কটা তো ঠিক মতো করেননি। একটা বিপ্লবের পর একটা দেশের যে পরিবর্তন আনতে হয়, ইউনূস সাহেব এনেছেন। আমরা প্রতিদিন তালিকা ধরে বলেছি সচিবালয় ওই আওয়ামী লীগের ফ্যাসিস্টরা এখনো বসে আছে, নাম ধরে বলেছি আমরা। কাজ হয়নি। সব বিদেশ থেকে লোকদেরকে এনে এখানে বুস্ট করছে, যারা বাংলাদেশের কিচ্ছু বোঝে না, জানে না।
তাদেরকে বসাচ্ছেন, যাদেরকে কিছু টাকা দিলে অর্ধেক আপনাকে দিবে, আপনি পকেটে পুরবেন, আবার বিদেশ চলে যাবেন। একটা দেশপ্রেমিক লোককে আমরা ইউনিট সরকারের আশেপাশে দেখছি। এরা কালকে ক্ষমতা ছাড়লে পরের দিনই বিদেশ চলে যাবে। অজস্র টাকার মালিক হয়েছে, প্রত্যেকটা উপদেষ্টা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। মিথ্যা বলছি না ভাই, একদম মিথ্যা বলছি না। আমরা মনে করেছিলাম এমন একটা ক্রুশিয়াল টাইমে এই সরকার বসছে, এরা দেশের জন্য অনেক কিছু করবে। সবগুলি চোর, সব উপদেষ্টা চোর, একজনের ভালো বলছি না, সব উপদেষ্টা চোর। তারেক রহমানের মতো ব্যক্তি বলছেন আজকে, মানে এটাকে তদন্তের বিষয়টি তিনি তুলে আনছেন। কারণটা কি বলেন? প্রত্যেকে তারেক রহমান সন্দেহ করছেন কেন যেটা ষড়যন্ত্র হতে পারে। তার কাছে কি ইন্টেলিজেন্স তথ্য যায় না? তিনি একটা দল পরিচালনা করেন, তার কাছে খবর নিয়ে আপনার মনে হয়? বলেন, কালকে আমাদের কোন ফ্লাইট কত বড় বিপদে পড়বে আমাদের জানা আছে? কালকে আমাদের কোন জায়গায় সবচেয়ে বড় মাসুল দিতে হবে আল্লাহ ভালো জানে। আমি মনে করি প্রয়োজনে বাংলাদেশে আর 3 মাস আছে, এই 3 মাসে ইউনূস সরকারকে সরিয়ে দেওয়া উচিত, একজন ভালো ব্যক্তিকে বসা উচিত, পুরো উপদেষ্টা মন্ডলীকে ভেঙে দেওয়া উচিত। এরা বাকি যে কদিন আছে, বাকি এই কদিন লুটপাটি করবে, রাষ্ট্রের কোনো পরিবর্তন করবে না। প্রতিটি পয়েন্টে বসে আছে এখন আওয়ামী লীগের লোক, পুলিশের মধ্যে, আমলাদের মধ্যে। কোন সেক্টরে নেই? বিমানবন্দর সেক্টরের উপর থেকে 2-3 জনকে সরানো হয়েছে, উপর থেকে 2-4 জন, পুরো সেটআপ আওয়ামী লীগের। আগুন লাগাবে কি বিমানের এমডি? আগুন লাগাবে যে ওইখানে অ্যাক্সেস আছে যার। আমি একজনের কথা শুনলাম, আমাকে ওইখান থেকে কয়েকজন জানালেন আজকে আগুন লাগার 1 ঘন্টা পর ফায়ার ব্রিগেড আসছে। 1 ঘন্টা পর এসে ফায়ার ব্রিগেড কোন পয়েন্ট থেকে নেভাবে এটা নিয়ে আরো 1 ঘন্টা পার করছে। একটা আগুন লাগছে, একটা মামুলি পয়েন্টে নাকি আগুন দেখা গেছে। এরপরে আগুনটা ক্রমান্বয়ে বেড়েছে। বিমানবন্দরের মতো একটা সেন্সিটিভ জোনে আগুন লাগার পরে 1 ঘন্টা পর ফায়ার ব্রিগেড আসে, তারপরে 1 ঘন্টা পজিশন খুঁজতে লাগলে, তাহলে মানে এরপরে আর বাংলাদেশের আর গুরুত্বপূর্ণ জোন কি আছে বলেন? কালকে যদি বিনিয়োগকারীরা বলে যে না, বাংলাদেশে নিরাপত্তা নেই, আমরা বিনিয়োগ করব না, কালকে যদি আন্তর্জাতিক ফ্লাইটগুলো বাংলাদেশে আসা বন্ধ করে দেয়, কি করবেন? এই দেশকে অকার্যকর করতে চায় কারা? যারা নির্বাচন চায় না, যারা এই দেশে রাজনীতি যাদের নিষিদ্ধ হয়েছে, তাদের ব্যাপারে এই সরকার কোনো পদক্ষেপ নিতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। এই সরকারের কাজ দুটো: এক্সিট প্ল্যান থেকে পালাবে কারণ অজস্র টাকার মালিক; 2, ভবিষ্যতে যাতে এই দেশে ব্যবসা বাণিজ্য করতে পারে সেই জন্য কোনো না কোনো দলের সমর্থন নিয়ে যারা ক্ষমতায় আসবে তাদের আন্ডারস্ট্যান্ডিং, যদি জামাত আসে জামাতের সাথে ব্যালেন্স করবে, যদি বিএনপি আসে বিএনপির সাথে ব্যালেন্স করবে, এর বাইরে কিছু না। দর্শক, আমি এই বিষয়ে আসলে আর লম্বা কিছু বলতে চাই না। এদিকে পাকিস্তানে যে বিষয়টি হয়েছে, নতুন করে আজকে দেখলাম যে তাদের কি বলে, কাতারের দোহাতে যুদ্ধবিরতি আবার বাড়াবার পরিকল্পনা করা হয়েছিল এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, আইএসআই প্রধান, আর আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং আফগানের গোয়েন্দা প্রধান যে বৈঠকটি করেছিলেন দোহাতে, সে বৈঠকটি শেষ হয়েছে। দুই পক্ষই বলেছে, পাকিস্তান বলেছে যে আমরা আফগানে আক্রমণ করব না যখন আফগানের ভূমি থেকে আমাদের দেশে কোনো আক্রমণ না হয়। কারণ আফগান ভূমি ব্যবহার করে সন্ত্রাসীরা পাকিস্তানে বিভিন্ন সময় আক্রমণ করছে, তো পাকিস্তান ন্যাচারালি আফগানিস্তানের প্রতিশোধ নেবে। তো ইতিমধ্যে এই বিষয়গুলোর আলোচনা শেষ হয়েছে, আমরা দেখতে চাই। কিন্তু এরই মধ্যে ভারতের রাজনাথ সিং বলেছেন পাকিস্তানের প্রতিটি ইঞ্চি মাটি আমাদের ব্রাহ্মস মিসাইল টার্গেটে রয়েছে। প্রশ্ন হলো, ভারত হঠাৎ করে আবার উত্তপ্ত পরিবেশ তৈরি করতে চাইছে কেন? রাজনাথ সিং বলছেন পাকিস্তানের প্রতি ইঞ্চি মাটি ভারতের ব্রাহ্মস মিসাইলের আন্ডারে, এবং আমরা চাইলে আবারও একটা ভারত হতে পারে, মানে পাকিস্তান মানচিত্রে আর থাকবে না। 47-এ যে পাকিস্তানের জন্ম হয়েছে তার আগে যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান সমস্ত অঞ্চল নিয়ে একটি রাষ্ট্র ছিল, ভারত চাইলে পাকিস্তানকে সেভাবে মুছে ফেলতে পারে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বলেছেন দুটো পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মাথা ঠান্ডা রাখতে হবে। যদি এই রাষ্ট্রগুলো যুদ্ধে জড়ায়, উপমহাদেশ পুরোটা পুড়ে ছাই হয়ে যাবে। তিনি বলছেন ভারতকে আমরা বলে দিচ্ছি, অপারেশন সিঁদুর তারা ব্যর্থ হয়েছে,
সেই সময় আমরা যেইটুকু শক্তি ব্যয় করেছি মাত্র 4 দিন, যদি ভারত পাকিস্তানের ব্যাপারে কোনো ভুল অ্যাডভেঞ্চার করে, এটার মাসুল অনেক শক্ত হবে, যেখান থেকে ভারত ফিরে যেতে পারবে না। পাকিস্তান ন্যূনতম ছেড়ে কথা বলবে না, এবং ভারতকে জবাব দেওয়ার জন্য সর্বোচ্চ পন্থা পাকিস্তান নিয়ে রেখেছে। কে বলছেন? আসিম মনির। তিনি বলছেন আফগানিস্তানকে যারা পাকিস্তানের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে বা এই যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে, এটার ফল তারাও ভোগ করবে। অর্থাৎ রাজনাথ ভার্সেস আসিম মনিরের এই বাক্য বলে দিচ্ছে এই দেশ দুটোর মধ্যে আবারও যুদ্ধ লেগে যেতে পারে, সেই দিকে এগুচ্ছে। দর্শক, আফগান পাকিস্তান সীমান্ত এখনো উত্তেজিত। পাকিস্তান আজকেও ড্রোনের মাধ্যমে এয়ার স্ট্রাইক চালিয়েছে 1.5 শতাধিক আফগানিস্তানের সন্ত্রাসীদের, যারা পাকিস্তানে বিভিন্ন সময় অ্যাটাক করছে টিটিপি বা আদার্স সংগঠনে, তাদেরকে ওপারে পাঠিয়েছে এমন তথ্য জানিয়েছে। এবং পাকিস্তান বলেছে যে পাকিস্তান আক্রান্ত হলে আফগানকে আবারও শক্ত জবাব দেওয়া হবে। আর আফগানিস্তান তারাও সীমান্তে জড়ো হচ্ছে, যে কোনো সময় আরেকটা বড় যুদ্ধ লেগে যেতে পারে, মানে বড় ফ্রেমে আবারও আজ রাতে কিছু ঘটতে পারে। কিছুক্ষণ আগে আফগানের লেটেস্ট যে তথ্য পেয়েছি, তাদের বিভিন্ন টাইপের অস্ত্র সীমান্তে পৌঁছানো হচ্ছে। একদিকে যুদ্ধবিরতির পরিকল্পনা, অন্যদিকে যুদ্ধ লাগার বা যুদ্ধ লেগে যাবে এই প্রস্তুতি নিচ্ছে দুই পক্ষ। তার মানে তৃতীয় পক্ষ এই দুই দেশকে শান্ত থাকতে দিচ্ছে না, যুদ্ধ লাগাবার সর্বোচ্চ পন্থা গ্রহণ করেছে। আবারও বলবো, দুটো মুসলিম দেশ, মাথা শান্ত রাখতে হবে। যা হয়েছে, অনেক লোক মারা গেছে ইতিমধ্যে, 5 শতাধিক লোক শেষ দুই দেশের। এই মানুষগুলোর জীবনের মূল্য রয়েছে। আশা করব আফগানিস্তান এবং পাকিস্তান এই ভুল থেকে শিক্ষা নিয়ে মুসলিম প্রতিবেশী দুটো দেশ যুদ্ধ বন্ধ করে শান্তির পথে হাঁটবে। দর্শক, শুনতে এবং দেখতে পেলে একটু কমেন্ট করে জানাবেন। পাকিস্তান, আফগানিস্তান, ভারত প্রসঙ্গে বেশ কিছু ব্রেকিং খবর দিতে চাই। পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ভেঙে গেছে, একে অপরকে আবারও আক্রমণ শুরু করেছে। আফগানিস্তানের বেশ কিছু সোশ্যাল অ্যাকাউন্ট দাবি করেছেন আফগানিস্তান পাকিস্তানের ভেতরে অ্যাটাক করেছে। এর কিছুক্ষণ পর জবিউল্লাহ মুজাহিদ, আফগান সরকারের মুখপাত্র, তিনি বলেছেন যে না, আমরা আঘাত করিনি, আমরা প্রতিঘাত করেছি, রিটালিয়েট করেছি। অর্থাৎ পাকিস্তান আক্রমণ করার পর আমরা পাকিস্তানের উপর প্রতিশোধ নিয়েছি। পাকিস্তান বলছে তারা আফগানিস্তানের ভেতরে আফগান বা তালেবানদের টার্গেট করে কোনো আক্রমণ করেনি, মূলত তারা সন্ত্রাসী সংগঠনগুলোকে টার্গেট করেছে। চলুন, আমি ধারাবাহিক বেশ কিছু খবর আছে, আমি আপনাদের দেবার চেষ্টা করছি। প্রথম খবরটি হলো টিটিপি, তেহরিকে তালেবান, তাদের একটি গ্রুপ পাকিস্তানের ভেতরে সেনা ঘাঁটিতে একটি আত্মঘাতী হামলা করে। একটি সূত্র বলছে আত্মঘাতী হামলায় 7 পাকিস্তানি সেনা নিহত হয়েছে। অপর একটি গ্রুপ বলছে 7 জন নয়, 1 জন নিহত হয়েছে, অনেকে আহত হয়েছে। এরপর পাকিস্তান ড্রোনের মাধ্যমে এয়ার স্ট্রাইক চালায়। পাকিস্তান ড্রোন দিয়ে আফগানিস্তানের ভেতরে টিটিপি বা সন্ত্রাসী সংগঠনগুলোর বেশ কিছু আস্তানায় হিট করে এবং সেই আক্রমণে 70 জনের মতো সন্ত্রাসীকে ওপারে পাঠিয়ে দিয়েছে, পাকিস্তানের গণমাধ্যমের দাবি। এরপর পাকিস্তান আরো বেশ কয়েকটি জায়গায় সফল অ্যাটাক করেছে। পাকিস্তানের আইএসপিআর বলছে তারা কেবল ড্রোন দিয়ে আফগানিস্তানের ভেতরে থাকা সন্ত্রাসী সংগঠনগুলোর টার্গেটগুলোকে ধ্বংস করছে। এবং হাফেজ গুল বাহাদুর, যিনি কালকে টিটিপির নেতৃত্ব দিয়ে পাকিস্তানের সেনাবাহিনীকে টার্গেট করে হামলা করেছেন, তার পুরো গ্রুপকে মোটামুটি ধ্বংস করে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।
এরই মধ্যে একটি খবর আসে গুরুত্বপূর্ণ যে আফগানিস্তান 400 কিলোমিটারের একটি মিসাইল পরীক্ষা চালিয়েছে। ভারতের গণমাধ্যম এবং আফগানিস্তানের বেশ কিছু অ্যাকাউন্ট এই দাবিটি করে, যদিও আফগান সরকারের পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত করে কিছু বলা হয়নি। যদি সত্যিকার অর্থে 400 কিলোমিটারের এই মিসাইল আফগানিস্তান পরীক্ষা করে থাকে, তাহলে প্রশ্ন উঠবে দুটো। এক, আফগানিস্তানকে এই মিসাইল দিল কারা? কারণ আফগানিস্তান বা তালেবানরা নিজেরা কোনো মিসাইল এখন পর্যন্ত তৈরি করতে পারেনি। দ্বিতীয় প্রশ্ন আসবে, আফগানিস্তান এই মিসাইল ব্যবহার পাকিস্তানের বিরুদ্ধেই তো করবে, তাহলে পাকিস্তান যে দেশটি পারমাণবিক শক্তিধর, তাদের জবাবটা কি হবে? ভারতের গণমাধ্যমগুলো জোরে সোরে আফগানদের পক্ষে মাঠে নেমেছে, যারা গত 20-22 বছর ধরে তালেবানদের সন্ত্রাসী জঙ্গি বলতো, আজ তারা তালেবানদের পক্ষে নেমে পাকিস্তানের বিরোধিতা করছে। আর এটি হলো পাকিস্তান বা মুসলিম বিশ্বের জন্য প্রধান প্রশ্ন, যে ভারত যারা তালেবানদেরকে সারা জীবন সন্ত্রাসী বলেছে, তাদের বিরুদ্ধে কাজ করেছে, এবং আমেরিকার হয়ে গত 20 বছর আফগানে তারা ঘাঁটি গেড়ে নানান রকম তালেবান বিরোধী কর্মকাণ্ড করেছে, তারা এখন তালেবানদের সহযোগিতা করছে কেন? এর উত্তর একটি, এই লড়াইটা, এই অসম লড়াইটা, আফগান পাকিস্তানের অসম লড়াইটার নেপথ্যে দাদারাই হলো মূল মাস্টারমাইন্ড। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, যদি পাকিস্তান আফগানিস্তানের কোনো বড় আক্রমণের শিকার হয়, অর্থাৎ পাকিস্তানের ভেতরে যদি তালেবানরা অন্য কোনো দেশ থেকে মিসাইল বা বড় কোনো বিস্ফোরক এনে, সেটা চোরাই মার্কেট, ব্ল্যাক মার্কেট থেকে আনুক বা কোনো অন্যভাবে এনে থাকে, সেটা তারা যদি ব্যবহার করে, পাকিস্তান ভুলে যাবে এটি প্রতিবেশী একটি মুসলিম দেশ। পাকিস্তান বলছে, এখন পর্যন্ত আমরা সন্ত্রাসীদের টার্গেট করে হত্যা করছি, কিন্তু আমরা সাধারণ আফগানিদেরকে টার্গেট করছি না, কারণ তারা আমাদের ভাই। এবং আফগানিস্তানের তালেবান সরকার দাবি করছে পাকিস্তানের আক্রমণে তাদের বেসামরিক বেশ কিছু মানুষ হতাহত হয়েছে, যদিও আফগানিস্তান এই ব্যাপারে সেভাবে কোনো ডকুমেন্ট প্রদর্শন করেনি। কারণ সাম্প্রতিক সময় আফগান যে বক্তব্যগুলো দিচ্ছে, অনেকগুলো বক্তব্যে আমরা অসামঞ্জস্যপূর্ণ বক্তব্য বলে প্রমাণ পেয়েছি। অর্থাৎ আফগানের বক্তব্যগুলো এখন স্টেট সোজাসুজি, যেটা বলি, ভারতের গণমাধ্যম থেকে প্রচার হয়। আর ভারতের গণমাধ্যম কতটুকু সত্য বলে, এটা বাংলাদেশের 20 কোটি মানুষ কম বেশি জানে। পাকিস্তান বলছে যে যদি আফগানিস্তান আমাদের শত্রুদের কাছ থেকে কোনো বড় মিসাইল বা কোনো অস্ত্র বহন করে সেটা পাকিস্তানে ছড়ে, অর্থাৎ পাকিস্তানে আক্রমণ চালায়, সেক্ষেত্রে পাকিস্তান এমনও হতে পারে তারা নিউক্লিয়ার অ্যাটাকের চিন্তা করতে পারে। যদিও পাকিস্তান বলছে যে আমরা আমাদের মুসলিম কোনো দেশের উপর এমন আক্রমণের চিন্তা কখনো করি না, কিন্তু আমাদের জন্য বাধ্য করা না হয়। কয়েকটি ইন্টেলিজেন্স তথ্য, আইএসআই ইন্টেলিজেন্স তথ্যের বরাতে এসছে এমন খবর যে দাদাদের দেশটি চাইছে একযোগে দুটো যুদ্ধের ফ্রন্ট খুলতে। আফগানিস্তানকে তারা বলেছে যে তোমরা মিনিমাম 1 মাসের যুদ্ধের একটা প্রস্তুতি নাও, এবং যুদ্ধের প্রথম সপ্তাহের মধ্যে আমরা ইন করব। অর্থাৎ আফগানিস্তান যদি পাকিস্তানে আক্রমণ চালায়, মোটামুটি 7 দিন আফগানিস্তান টিকে থাকলে এর মধ্যে ভারত যুক্ত হবে কি বলে অপারেশন সিঁদুরের 2 ভার্সনে। পাকিস্তান বলছে যদি এমন কিছু ঘটে তাহলে আফগানিস্তান মানচিত্র থাকবে না, আফগানিস্তানকে সেটা ভাবতে হবে। পাকিস্তানের সামরিক বিশ্লেষকরা বলছে এখন পর্যন্ত পাকিস্তান আফগানিস্তানের সন্ত্রাসীদের টার্গেট করছে। যখন পাকিস্তান মনে করবে আফগানিস্তান তাদের স্বাধীন সার্বভৌমত্বের জন্য হুমকি, তখন কাবুল, কান্দাহার কিচ্ছু থাকবে না, এবং তালেবান শীর্ষ নেতাদেরকে আর খুঁজে পাবে না, এরা মাটির বহু তলে কবরস্থ হবে। অর্থাৎ তালেবান শীর্ষ নেতাদের মেরে ফেলবে পাকিস্তান। এবং সবচেয়ে বড় খবর হলো 48 ঘন্টার যুদ্ধবিরতির পর
পাকিস্তান গতকালকে রাত থেকে যে বড় অপারেশন চালিয়েছে, এখন পর্যন্ত প্রায় 1.5 শতাধিক সন্ত্রাসী নিহতের খবর পাওয়া গেছে। এবং যারা পাকিস্তানের ভেতরে ঢুকে আত্মঘাতী হামলা করেছে তাদের মোটামুটি অনেকে শেষ করে ফেলেছে। পাকিস্তানের সেনাবাহিনী, এফসি, রেঞ্জার্স এবং কাউন্টার টেররিজম, সন্ত্রাস বিরোধী যতগুলো সংস্থা আছে প্রত্যেকটি সর্বোচ্চ পজিশনে কাজ করছে। এবং বেলুচিস্তান এবং কি বলে পেশোয়ার এবং আফগান পাকিস্তান সীমান্ত ঘেঁষে প্রত্যেকটি পয়েন্টে ব্যাপক তৎপরতা চলছে পাকিস্তানের পক্ষ থেকে। ইতিমধ্যে যারা আফগানিস্তানের সীমান্ত দিয়ে পাকিস্তানে এসে কর্মসংস্থান জোগাড় করতে, অর্থাৎ পাকিস্তান তো আফগানিস্তান থেকে যারা পাকিস্তানে কাজের জন্য এসছেন, এবং প্রচুর আফগানিস্তানের জনগণ আছে যারা পাকিস্তানে প্রবেশ করে এখানে থাকেন, এবং প্রচুর আফগানিস্তানের জনগণকে শরণার্থী বলা যায়, তাদেরকে পাকিস্তান আশ্রয় দিয়েছে। তাদের পাকিস্তানের ভেতরে শত শত ক্যাম্প আছে আফগানদের যারা পাকিস্তানে থাকে, এদের সবাইকে বের করে দিচ্ছে পাকিস্তান। বলছে যে এদের মাধ্যমেই সন্ত্রাসীরা প্রবেশ করছে। তাই পাকিস্তানের ভেতরে যত আফগান ক্যাম্প আছে প্রত্যেকটি ক্যাম্প থেকে আফগানদের তার দেশে ফেরত পাঠাচ্ছে। পাকিস্তান বলছে যে আমরা আমাদের ভাইদের এতদিন বিশ্বাস করে আশ্রয় দিয়েছিলাম, তারা পাকিস্তানের সাথে বিশ্বাসঘাতকতা করছে ভারতের পরামর্শে। এবং পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে যাদের কাছে, যেসব আফগান নাগরিকদের কাছে পাকিস্তানের ভিসা আছে, কেবল তারা ছাড়া আর কোনো আফগান নাগরিককে পাকিস্তান অ্যালাউ করবে না। তাই বিভিন্ন শহরে অভিযান চলছে নিরাপত্তা বাহিনীর, আফগান নাগরিকদের ধরে ধরে আফগানে ফেরত পাঠানো হচ্ছে। ইতিমধ্যে যে লাস্ট তথ্যটি পাওয়া গেছে, কাতারে আইএসআই প্রধান এবং সরকারের ঊর্ধ্বতন, মানে পাকিস্তান সরকারের একজন ঊর্ধ্বতন ব্যক্তি, তারা বৈঠক করছে আফগানিস্তানের শীর্ষ নেতাদের সাথে, তালেবান নেতাদের সাথে। পাকিস্তান বলছে যদি এই আলোচনা ব্যর্থ হয় তাহলে আফগানকে চড়া মূল্য দিতে হবে। পাকিস্তানের ইন্টেলিজেন্স পক্ষ থেকে যে তথ্য দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে আইএসআই বিগ অপারেশনে যাচ্ছে, এবং এটিকে সবচেয়ে বড় কোট করা হচ্ছে আইএসআই কি করতে যাচ্ছে শিগগিরই। এখন সবার প্রশ্ন, আইএসআই আসলে কি করবে? বলা হচ্ছে আইএসআই একটা বড় অপারেশনে যাচ্ছে। এই অপারেশনগুলোর 3টি ব্যাখ্যা পাওয়া গেছে। এক, পাকিস্তানের ভেতরে টিটিপি কিংবা বিএলএ ঘাঁটিগুলোকে, মানে বড় ঘাঁটিগুলোকে নিশ্চিহ্ন করে দিতে পারে আজ বড় অপারেশনের মাধ্যমে। 2, আইএসআই আফগানিস্তানের ভেতরে বড় কোনো অপারেশন চালাতে পারে যেখান থেকে আফগান তালেবানরা ভারতের সহযোগিতা নিয়ে বড় সন্ত্রাসী গ্রুপকে তৈরি করে রেখেছিল পাকিস্তানের বিরুদ্ধে হামলার জন্য। সেই সন্ত্রাসী গ্রুপের মূল নেটওয়ার্ককে ধ্বংস করতে পারে। 3, এই 3টিকে বলা হচ্ছে প্রশ্নবোধক। এই দুটোর বাইরে কি হতে পারে? তাহলে কি আফগান শীর্ষ নেতাদের ওপারে পাঠাবে পাকিস্তান? তো এইরকম অনেকগুলো প্রশ্ন আসছে। শেষ পর্যন্ত আইএসআই আসলে কি করবে এটা নিয়ে। দর্শক, পাশাপাশি যে বিষয়টি উঠে আসছে সেটি হলো আফগানিস্তানের পক্ষ থেকে, আফগানিস্তান পাকিস্তানকে টার্গেট করে আজও অ্যাটাক করেছে, এবং সেই অ্যাটাকগুলো মোকাবেলা করেছে পাকিস্তান। আফগানিস্তান পুরো সীমান্তে ভারী অস্ত্র মোতায়েন করছে, আর পাকিস্তান আফগান সীমান্তে ভারী অস্ত্র মোতায়েনের সঙ্গে সঙ্গে তাদের আধুনিক যুদ্ধ বিমানকে প্রস্তুত রেখেছে। এখন এই মুহূর্তে পাকিস্তান মূলত তাদের ড্রোনগুলো দিয়ে আফগানের ভেতরে অ্যাটাক চালাচ্ছে, শুধু ড্রোনের খেলা চলছে। দর্শক, এরই মধ্যে ভারতের একটি ড্রোন পাকিস্তানের এলওসিতে, লাইন অফ কন্ট্রোলে ঢুকে পড়ে। পাকিস্তান এয়ারফোর্স ভারতীয় ড্রোনটাকে ভূপাতিত করেছে। পাকিস্তান বলছে ভারত পাকিস্তানের সাথে আরেকটা যুদ্ধের প্রস্তুতি নিয়েছে, এবং তারা সেই যুদ্ধের জন্য একটা ছুতো তৈরি করতে চাইছে। পাকিস্তান বলছে যদি ভারত এমন কোনো দুঃসাহস করে তাহলে বুনিয়ানু মারসুসের চেয়েও ভয়াবহ প্রতিঘাত তারা পাবে। পাকিস্তানের ইন্টেলিজেন্স এবং ভারতীয় গণমাধ্যম দুটোর পক্ষের যে বিবৃতি এসছে সেখানে বলা হয়েছে ভারত
তার অপারেশন সিঁদুর 2 শুরু করতে যাচ্ছে। ভারতের সেনাবাহিনী, ভারতের এয়ারফোর্স, ভারতের নেভি প্রধানদের ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে এবং তারা তাদের বাহিনীকে, তাদের দেশের জনগণকে বলেছেন যে আপনারা প্রস্তুত থাকুন। তবে কয়েকটি সূত্রের খবরে এসছে মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলোতে যে আফগানদেরকে দিয়ে এই যুদ্ধটা শুরু করে ভারত করবে এবং ভারত এই যুদ্ধের প্রাক প্রস্তুতি সম্পন্ন করেছে। তাই আফগানরা বারবারই তাদের সন্ত্রাসী বা জঙ্গি বাহিনীগুলোকে ব্যবহার করে পাকিস্তানের উপর হামলা করে যাচ্ছে। পাকিস্তানের একটি বিশাল সেনাবাহিনী রয়েছে, আধুনিক অস্ত্র আছে, কিন্তু আফগানদের গেরিলা যুদ্ধের অস্ত্র ছাড়া আধুনিক তেমন কোনো অস্ত্র নেই। তারপরও আফগান কেন যেচে বারবারই পাকিস্তানের ভেতরে হামলা করছে? একটি বিষয় স্পষ্ট হওয়া উচিত, পাকিস্তান বলছে যে তাদের দেশের ভেতরে যদি তেহরিকে তালেবান বা আফগান তালেবানদের যে জঙ্গি সংগঠনগুলো ভারতের প্রেসক্রিপশনে পাকিস্তানে আক্রমণ করছে এটা বন্ধ করে, তাহলে পাকিস্তান আফগানিস্তানের সীমান্তগুলো খুলে দেবে। আফগানিস্তান পাকিস্তানের কাছে সীমান্ত খুলে দেওয়ার দাবি করেছে এবং আফগান এবং পাকিস্তানের যে সীমান্ত দিয়ে মানুষ আসা যাওয়া করছে প্রত্যেকটা বন্ধ করে দিয়েছে পাকিস্তান। এখানে যারা চিকিৎসা প্রার্থী, যারা বাণিজ্যের জন্য আসা যাওয়া করে, প্রত্যেকের আসা যাওয়া বন্ধ করে দিয়েছে। এই মুহূর্তে আফগান পাকিস্তান লড়াইতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আফগানিস্তান, কিন্তু আফগানিস্তান ভারতের উদ্দেশ্য প্রণোদিত প্রেসক্রিপশন নিয়ে তারা বারবারই ক্ষতিগ্রস্ত হওয়ার পরও পাকিস্তানের বিরুদ্ধে জেদ দেখাচ্ছে। তাই কাতারে যে বৈঠকটি হচ্ছে আফগান, পাকিস্তান এবং কাতারের রাষ্ট্রপ্রধানদের মধ্যে, সেখান থেকে একটি ভালো মেসেজ যদি ভালো মেসেজ না আসে, তাহলে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে দুই দেশ এবং চোরাই পথে বা কালো বাজারে আফগানিস্তানের কাছে অস্ত্র আসছে এমন দাবিও করছে পাকিস্তান। শেষ পর্যন্ত কি হবে এই দেশ দুটোর মধ্যে, এটা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। তবে কালকে রাতের পাকিস্তানের আক্রমণ বা সিজফায়ার যুদ্ধবিরতি যে লঙ্ঘনটি হয়ে গেল বা যুদ্ধবিরতি যে অকার্যকর হয়ে গেছে, এতে করে পাকিস্তান আফগানের ভেতরে যে বড় আক্রমণ চালিয়েছে, এতে করে হাফিজ গুল বাহাদুরের গ্রুপটি যে নিশ্চিহ্ন হয়েছে, তারপর নতুন কোন গ্রুপকে আবারও মাঠে নামাতে চাইছে ভারত, এমনটি দাবি করছে পাকিস্তানের বিভিন্ন সামরিক বিশ্লেষকরা। এখন শেষ পর্যন্ত একটি প্রশ্নের সামনে দাঁড়িয়ে আছে দেশ দুটো, কাতারে কি সমাধান হবে নাকি দুই পক্ষ আবারও একটা ভয়াবহ যুদ্ধের দিকে এগিয়ে যাবে? দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। ইনশাআল্লাহ নেক্সট ব্রেকিং বুলেটিন নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।